ভেল অফ টেলসে আজ সুকন্যা দত্তর কাহিনী উৎসর্গ অবলম্বনে আমাদের গল্প বুডা রাজার ডেরা। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক, সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্টার ডিজাইন ডিভাইন কমেডি। আমাদের আজকের গল্পটি আমরা নিয়েছি শালিধান প্রকাশনী থেকে প্রকাশিত তবুও কি সত্যি এই বইটি থেকে। তাহলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প বুডা রাজার ডেরা। বরাভূম স্টেশনে ট্রেন এসে পৌঁছল বিকেল 5টায়। একটা ছোট সুটকেস হাতে ট্রেন থেকে নামল সৌপ্তিক। ছোট্ট স্টেশন, পরিষ্কার পরিচ্ছন্ন। বাইরে দু একটা দোকান, কিছু গাড়ি আর গুটি কয়েক মানুষের আনাগোনা চোখে পড়ে। ছৌ নাচের কয়েকটা মুখোশ আর নৃত্যরত মানভূমবাসীর মূর্তি দৃষ্টি আকর্ষণ করে স্টেশনের বাইরে। সৌপ্তিক দত্ত পেশায় ডাক্তার। একটা বিশেষ কাজে বাঘমন্ডি যাচ্ছে সে। বরাভূম স্টেশন থেকে গাড়িতে 1 ঘন্টার পথ পেরোলে গন্তব্য। স্থানীয় সুখেন মাহাতোর বাড়িতে যাবে সে। স্টেশন থেকে সুখেনের বাড়ির দূরত্ব মোটামুটি 22 কিলোমিটার। কয়েকদিন আগে কলকাতার বাড়িতে একটা ঘটনা ঘটে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সদ্য চায়ের কাপটা নিয়ে বৈঠকখানায় বসেছিল সৌপ্তিক। আর ঠিক সেই মুহূর্তেই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতেই সে দেখল রুক্ষ শুষ্ক মুখে দাঁড়িয়ে আছে সুখেন। ওর মলিন উদ্ভ্রান্ত মুখখানা দেখে মনে হলো যেন একটা বিরাট ঝড় বয়ে গেছে ওর ওপর দিয়ে। পাংশু মুখে সে বলল, দাদা দাদা অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি দাদা। আমার সঙ্গে আপনাকে একবার পুরুলিয়া যেতেই হবে, দয়া করে আপত্তি করবেন না দাদা। কথাগুলো বলতে বলতে সৌপ্তিকের হাতটা চেপে ধরল সে। এমন অসহায় অবস্থায় সুখেনকে ও আগে কখনো দেখেনি। কোনো মতে ওকে ভেতরে এনে হাত ধরে চেয়ারে বসিয়ে সৌপ্তিক বলল, শান্ত হও, আমি তোমার সব কথা শুনবো। তার আগে 1 গ্লাস জল এনে দিচ্ছি, সেটা আগে খাও। এক নিঃশ্বাসে জলটুকু খেয়ে যেন একটু স্বস্তি পেল সুখেন। চেয়ারে বসে সৌপ্তিক জিজ্ঞেস করল, এখন কেমন বোধ করছো সুখেন? আচ্ছা, কি কারণে তুমি এতটা উত্তেজিত আমায় একটু খোলসা করে বলবে? কথাটা শুনেই 2 হাতে মুখ ঢেকে অঝরে কেঁদে ফেলল সুখেন। সৌপ্তিকের বুকের ভেতর একটা অজানা আতঙ্ক যেন জেগে উঠল। সুখেনের সঙ্গে সৌপ্তিকের পরিচয় পুরুলিয়ার বাঘমন্ডিতে। ছোটনাগপুর মালভূমিকে আলিঙ্গন করে নিজেকে মেলে ধরেছে সেখানকার পাহাড়, রুক্ষ লাল মাটি। এখানকার মানুষ কলকাতার মতো ব্যস্ততায় শান দেয় না। গ্রাম্য পরিবেশে ওরা মাটি আঁকড়ে বাঁচে। বাঘমন্ডির একটা ছোট্ট স্কুলে শিক্ষকতা করে সুখেন। এর আগে ও বহুদিন কাজের জন্য কলকাতায় ছিল। লম্বা দোহারা চেহারা তার, চোয়ালের দৃঢ়তা শিকারী বাঘের মতো। গ্রামের জলমাটির প্রলেপ যেন স্পষ্ট তার শরীরে। বাপ ঠাকুরদার সময় থেকে ওদের ভিটে মাটি এই গাঁয়ে। শিক্ষকতার পাশাপাশি সে ছৌ নাচের শিল্পী। পুরুলিয়ার মাটিতে উৎসবের বান এলে মুখোশ নৃত্যের দল নিয়ে সে বেরিয়ে পড়ে এদিক ওদিক। চিকিৎসার পাশাপাশি সৌপ্তিক একটা ট্রেকিং দলের সঙ্গে যুক্ত। 7 থেকে 15 বছরের কয়েকজন ছেলে মেয়েকে নিয়ে ওদের দল অযোধ্যা পাহাড়ের কোলে তাঁবু ফেলে। দিন 5 তাদের নানান কর্মকাণ্ড চলে। কয়েক বছর আগে এক শীতে পুরুলিয়ায় প্রথম পরিচয় হয় সুখেনের সঙ্গে। কলকাতার পাহাড়িয়া দলের সঙ্গে আলাপ করতে এসেছিল সে। সুখেনের একমাত্র মেয়ে পার্বতীও বাবার হাত ধরে দেখতে এসেছিল পাহাড়ে চড়া। সৌপ্তিকের এখনো মনে পড়ে পার্বতীর সেই রোগা মিষ্টি মুখখানা, ডাগর দুখানি চোখ, তামাটে গায়ের রং, তেলবিহীন রুক্ষ চুল বাতাসে খানিক আন্দোলিত।
হাতে কগাছা সবুজ কাঁচের চুড়ি, গলায় পুঁতির মালা, যেন কোনো বনবালিকা তপবনের আশ্রমে পিতার স্নেহের ছায়ায় লালিত হচ্ছে। পার্বতী মাটির কন্যা। সেবার সৌপ্তিকের হাতে দুটো লজেন্স তুলে দিয়ে পার্বতী বলেছিল, এইটা তুই খাস। কথাগুলো শুনে মন গলে গিয়েছিল সৌপ্তিকের। সেই থেকেই পার্বতীকে আগলে রেখেছে সৌপ্তিক। প্রতি বছর পাহাড়ে চড়া দিনগুলোতে অসমবয়সী এই দুই মানুষের বন্ধুত্বের সাক্ষী হয় গ্রামবাসী আর অভিযাত্রীর দল। রক্তের সম্পর্ক থাক বা না থাক, কোনো এক মায়ার বন্ধন যেন জড়িয়ে রেখেছে ওদের। দাদা, কপালে শান্তি নেই গো দাদা। আমার মেয়েটা বোধ হয় আর। কি হয়েছে পার্বতীর? আশঙ্কায় প্রায় আর্তনাদ করে উঠল সৌপ্তিক। গত এক সপ্তাহ ধরে অজানা এক জ্বর ওকে গিলে খাচ্ছে গো দাদা। ভয়ানক সেই রোগ। মেয়েটাকে চোখে দেখা যায় না, শরীর আগুনের মতো গরম হয়ে আছে সারাক্ষণ। বমি, প্রলাপ বকা, মুখ বেঁকে যাওয়া, এসব তো আছেই। বড্ড কষ্ট পাচ্ছে গো মেয়েটা, বড্ড কষ্ট পাচ্ছে। এই পৃথিবীতে পিতা কন্যার সম্পর্কটা বড় বিচিত্র। শাসন, আদর, স্নেহ, যত্ন, তিরস্কারের মাঝেও ভালোবাসাটা সমুদ্রের মতো অতল। বছর দুয়েক আগে পুরুলিয়ায় এসে একবার পার্বতীকে সঙ্গে নিয়ে বাঘমন্ডির খয়ের বেড়া বাঁধে সূর্যাস্ত দেখতে গিয়েছিল সৌপ্তিক। গোধূলি ভেজা সূর্যে চারিদিক পলাশ ফুলের মতো আগুনে লাল হয়ে উঠেছিল সেদিন। জলাধারের জলে সাঁঝবাতির রং চুইয়ে পড়েছিল আকাশ থেকে। দূরের সবচেয়ে উঁচু পাহাড় গোর্গাবুরুর দিকে আঙ্গুল দেখিয়ে পার্বতী বলেছিল, তোর সঙ্গে হামকে পাহাড়ে লাগবি। পাহাড়ের মাথায় উঠে আঙুল দিয়ে মেঘটাকে ছুব। উঁচিতে উঠলে মেঘটা আরো সামনে চলে আসে। সন্তান তুল্য পার্বতীর সেই চাওয়া পরম শান্তির মতো মনে হয়েছিল সৌপ্তিকের কাছে। সৌপ্তিক মনে মনে বলেছিল, মোমো, তোকে আবার ফিরে পেলাম। এবার তোকে শক্ত করে ধরবো, অকালে ঝরে যেতে দেব না। সৌপ্তিকের দাদার মেয়ে মোমো 10 বছর আগে, মাত্র 15 বছর বয়সে লিউকেমিয়ায় জীবন প্রদীপ নিভে যায় তার। মানুষ চলে যায়, রয়ে যায় স্মৃতিটুকু। সেটুকু আঁকড়ে বাঁচতে চায় মানুষের প্রিয়জন। মোমো মাঝে মাঝেই সৌপ্তিককে বলতো, কাকামণি, আমায় পাহাড়ে নিয়ে যাবে গো। তোমার সঙ্গে আমি পাহাড়ে উঠে আঙুল দিয়ে আকাশটাকে ছোবো। উঁচুতে উঠলে না আকাশটা আরো কাছে চলে আসে, তাই না? অতীত থেকে বর্তমানে ফিরল সৌপ্তিক। ততক্ষণে সুখেন কিছুটা শান্ত হয়েছে। সে আকুল কণ্ঠে বলল, ও দাদা, আমার সঙ্গে পুরুলিয়া যাবে তো গো দাদা? শেষ ভরসা তো তুমি। কোনো ডাক্তার কিচ্ছু করতে পারছে না গো। তুমি একবারটি চলো আমার সঙ্গে। আমার বিশ্বাস তুমি ঠিক আমার মেয়েটাকে ভালো করে দিতে পারবে গো। যাবে তো দাদা? ও দাদা। বিশ্বাস শব্দটা লঘু মনে হলেও তাকে বজায় রাখাটা বড় কঠিন। প্রত্যাশার ভারে শব্দটা অসম্ভব ভারী হয়ে ওঠে মানুষের কাছে। একটা লম্বা শ্বাস নিল সৌপ্তিক। যেতে তাকে হবেই। পার্বতীকে একবার দেখার জন্য মন আকুল হয়ে উঠেছে। পরদিন রাতেই পুরুলিয়ায় যাওয়া মনস্থির করল সে। লাল পাহাড়ি রাঙামাটির পুরুলিয়া সৌপ্তিকের মনে বাসা বেঁধেছে অনেককাল আগেই। নামটা শুনলেই উজ্জ্বল হয়ে ওঠে ওর চোখ মুখ। অসমতল গ্রানাইটের রুক্ষ মালভূমি, লালচে মাটির কোলে মহুয়া, পলাশ, শিমুল, শালের অরণ্যরাজি। এখানকার পাহাড়গুলোর নাম ভারী চমৎকার। কড়াবুরু, মাঠাবুরু, গজবুরু, গোর্গাবুরু। মানভূমের ভাষায় বুরু শব্দের অর্থ পাহাড়। সাপের ফণার মতো মাথা তুলে দাঁড়িয়ে থাকা এক একটা পাহাড় ঘিরে কত কাহিনী ঘুরে বেড়ায় লোকমুখে। গোধূলির আলো গায়ে মেখে ট্রেন এসে দাঁড়ালো বরাভূম। এখান থেকে গাড়ি নিয়ে সোজা বাঘমন্ডির সোনাকুপি বাঞ্জারা ক্যাম্প। যেতে যেতে সন্ধে ঘনিয়ে এলো গ্রাম্য পাহাড়ের কোলে।
ক্যাম্পের কাছ দিয়ে সরু যে রাস্তাটা শাল মহুয়ার জঙ্গল চিড়ে চলে গেছে, সেখান থেকে খানিক গেলেই সুখেনের বাড়ি। উঠোন পেরিয়ে 2-4টে ঘর, বারান্দা, গোয়ালঘর, রসইখানা। মাটি লেপা পরিচ্ছন্ন উঠোনের কোণে চাল ভাঙার ঢেঁকি, জাঁতাকল, ধান মাড়াই যন্ত্র, দেওয়াল জুড়ে বাঁধনা পরবের রঙিন আলপনা। পূবের ঘরটায় রাখা হয়েছে অসুস্থ পার্বতীকে। সুখেনকে অনুসরণ করে নিঃশব্দে ঘরের ভেতর ঢুকল সৌপ্তিক। আলো আঁধারি ঘরটায় চাদরে ঢাকা পার্বতীর মুখটা তেমন স্পষ্ট করে দেখা যাচ্ছে না। চৌকির কাছে এগিয়ে গিয়ে সৌপ্তিক বলল, পার্বতী মা, কেমন আছিস? এই দেখ, আমি এসে গেছি, তোর ধীরে ধীরে চোখ মেলল পার্বতী। কোথায় সেই প্রাণচঞ্চল গ্রাম্য বালিকার উজ্জ্বল হাসি? গ্রহণ এসে যেন কালিমা লেপে দিয়েছে মেয়েটার মুখখানায়। চোখ দুটো কোটরাগত। সৌপ্তিক চুপ করে চেয়ে রইল পার্বতীর মুখের দিকে। বুকের ভেতর থেকে কান্নাটা দলা পাকিয়ে উঠে আসতে চাইলেও সে মনে মনে বলল, কাঁদলে চলবে না, নিজেকে তার শক্ত রাখতেই হবে। এত কষ্টেও ম্লান হাসির একটা রেখা বিদ্যুতের মতো ঝলক দিয়ে উঠল পার্বতীর ঠোঁটের কোণে। ক্ষীণ কণ্ঠে সে বলল, হে তুই আলিস, এবার দেখবি আমি ভালো হয়ে যাব। ওই দুষ্টু লোকটা আমাকে মারতে লাগবে। সৌপ্তিক কাল বিলম্ব না করে সুখেনকে বলল, ব্যাগ থেকে স্টেথোস্কোপটা বার করে আমায় দাও, এক্ষুনি একবার পার্বতীকে পরীক্ষা করে দেখি। পার্বতীর শ্বাসের গতিবেগ মাপতে মাপতে সৌপ্তিক জিজ্ঞেস করল, দুষ্টু লোকটা কে রে মা? তুই কার কথা বলছিস? চোখ বুজে পার্বতী বলল, কামারদের রাজা গো, সবাই ওকে বুড়া বাবা বলে। তুই তাকে কোথায় দেখলি? প্রশ্ন করল সৌপ্তিক। ক্লান্ত গলায় পার্বতী বলল, সেদিন বিকেলবেলা লুকাচুরি খোলার সময় রাস্তা ভুলে পাহাড়ের হায়ে ঘেঁষা ছোট্ট জঙ্গলটায় চলে গেছিলি। একটা হলদা রঙের প্রজাপতি উঠতেছিল ওই কাছে ও কাছে। সাদা ধৈবা একটা বিড়াল প্রজাপতিটা ধরার লগে লাফাতেছিল। আমিও জানতেই প্রজাপতি আর বিড়ালের খেলা দেখতে দেখতে জঙ্গলের ভিতরে চলে গেছিলি। তাই তো বুড়ার পোয়ালের ঘর। হঠাৎ দেখতে পেলি একটা ভাঙা ঘর, সেখানেই বুড়াটা দাঁড়ায় আছে। সে আমাকে মাথা লড়ে ডাকলে, আমি বললি যাব নাই, মা বকবেক। আমার কাছে এগিয়ে এসে রাজাটা বলল, কাছে আয়, তোকে জাউরি খেতে দেব, আয়। হাতের কাজ ফেলে সৌপ্তিক তখন এক মনে পার্বতীর কথা শুনছে। সে বিস্মিত হয়ে বলল, তারপর? রাজাটা বলল, মায়ের কাছে রূপকথার গল্প শুনেছিস কখনো? রাজা, রানী, রাজপুত্তুর। রাজা সব দুষ্টু লোকদের কেমন জব্দ করে, তাই না? তবে সব রাজাই কিন্তু ভালো হয় না। আমি খারাপ রাজা, খারাপ রাজা। গল্প বলতে বলতে মেয়েটা ভয়ে কেঁদে ফেলল। ভয়ে তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে। অনেক চেষ্টায় পার্বতীকে শান্ত করল সৌপ্তিক। ওষুধ দিয়ে ঘুম পাড়ালো ওকে। সুখেনের দিকে দৃষ্টি ফিরিয়ে সৌপ্তিক দেখল ওর চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে। এই মুহূর্তে কোন ভাষায় সান্ত্বনা দিতে হয় তা সৌপ্তিকের জানা নেই। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সৌপ্তিক জিজ্ঞেস করল, সুখেন, পার্বতীর কথার বিন্দু বিসর্গ আমি বুঝতে পারলাম না। ও কার কথা বলছে? কামারদের রাজা কে? আলো আঁধারি ঘরটায় একটা ছোট্ট তেলের কুপি জ্বলছে। বাঘমুন্ডির এই অঞ্চলে থেকে থেকেই বিদ্যুৎ চলে যায়। ম্লান আলোর কিয়দংশ প্রতিফলিত হয়েছে সুখেনের মুখের ওপর। সৌপ্তিক খেয়াল করল সুখেনকে কেমন যেন হিংস্র, প্রতিহিংসা পরায়ণ লাগছে। গর্জে উঠে সুখেন বলল, আমি ওই বুটাকে ছাড়বো না।
তার জন্য যদি আমার প্রাণ যায় তো যাক, ইগুরনাথের দিব্যি। ওই রাজাকে খুন করে আমি আমার বুকের জ্বালা মেটাবো আমি আমার বুকের। কথাগুলো শেষ করেই সুখেন দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। অসহায়ের মতো সৌপ্তিক কিছুক্ষণ চুপ করে বসে রইল। কিছুক্ষণ আগে যে কথাগুলো সে শুনল তার কিছুই ওর বোধগম্য হয়নি। পার্বতী কিংবা সুখেন কার কথা বলছে? কামারদের রাজা কে? বাস্তব পৃথিবীতে এমন কোনো মানুষের অস্তিত্ব কি আদৌ আছে? কাকে ছাড়বে না সুখেন? এতগুলো প্রশ্ন একসঙ্গে ঘিরে ধরেছে সৌপ্তিককে। হঠাৎ চুরির শব্দ কানে এলো ওর। এই শব্দে একটা সাংসারিক ছন্দ আছে, মাতৃত্বের সুর আছে। জলের গ্লাস হাতে ধরে ঘরে ঢুকলো গোলাপী, সুখেনের স্ত্রী গোলাপী মাহাতো, পার্বতীর মা। সে যদিও পুরুলিয়ার মেয়ে নয়। সুখেন কলকাতা আর শহরতলিতে আসতো ছৌ নাচের আসন নিয়ে। তখনই তার গোলাপীর সঙ্গে আলাপ এবং প্রেম। এক প্রকার পালিয়েই তারা বিয়ে করেছিল। মানভূম রমণীদের অবয়ব মাতৃবৎ, মমতার প্রলেপে গড়া। গোলাপী মানভূমের সন্তান না হলেও সেও যেন ধীরে ধীরে এই অঞ্চলেরই এক দত্তক সন্তান হয়ে উঠছে। এখানকার কঠোর জীবনযাত্রায় অভ্যস্ত বাড়ির স্ত্রী লোকেরা সংসারের সকল কাজে নিজেদের সঁপে দেয়। গোলাপীও তার ব্যতিক্রম নয়। পরিবার পরিজন তার কাছে সাধনার ধন। দাদা, জলটা খেয়ে নাও। বাড়ানো গ্লাসটা হাতে নিয়ে জলটুকু শেষ করে সৌপ্তিক বলল, সত্যি করে বলো তো বোন, তোমরা কি আমার কাছ থেকে কিছু আড়াল করছো? পার্বতী, সুখেনের সব কথাই আমার কাছে ধোঁয়াশার মতো লাগছে। গোলাপী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদা, আমার মেয়েটাকে বুড়ায় ধরেছে গো। রক্তপান করেই তার তৃষ্ণা মিটবে। জানো তো, আমি আগে এসব বিশ্বাস করতাম না, কিন্তু এখন করি। বুড়া রক্ত পিপাসী, প্রতিদিন অল্প অল্প করে শিশুদের রক্ত পান করে তার ক্ষুধা মেটায়। তবে শুনেছি পরিণত বয়সীদের এক নিমেষে শেষ করে দেয় সে, বেশি দিন অপেক্ষা করে না। মাঠাবুরু পাহাড়টার পায়ের কাছে তিনকোনা একটা জংলা জমি আছে, সেখানেই কামারদের রাজা বুড়া বাস করে। রাত হলেই আগুন জ্বালিয়ে হাঁপড় টানে। দূর থেকে ভেসে আসে লোহা পেটানোর ঠং ঠং শব্দ। গভীর রাতে পথ চলতি অনেকেই তাকে দেখেছে, জানো তো দাদা। কিছু সময়ের জন্য নীরব হয়ে রইল সৌপ্তিক। তারপর বিস্মিত কণ্ঠে বলল, এর আগে তো বহুবার আমি এ তল্লাটে এসেছি, কই কখনো তো এসব কথা শুনিনি। মাঠাবুরু পাহাড়ের কাছে গিয়ে তেমন কোনো জমিও তো চোখে পড়েনি আমার। পড়বে কি করে দাদা, দিনের বেলায় কেউ তাকে দেখতে পায় না। শুনেছি সন্ধে নামলে সেই কামার রাজা আগুন জ্বালিয়ে জাদুবিদ্যা অনুশীলন করে, লোহা গলিয়ে তৈরি করে নানার আকৃতির জিনিস। এমনকি নিজের রূপ বদলে নিমেষে সে হয়ে ওঠে হায়না, হিংস্র হায়না। সম্মোহনী জাল বিছিয়ে মানুষদের কাছে টেনে নেয় সে, তারপর প্রাণ ভরে রক্তের স্বাদ গ্রহণ করে সে। বিজ্ঞানের যুগে গোলাপীর কথাগুলো অযৌক্তিক মনে হলো সৌপ্তিকের কাছে। গোলাপী বলে চলল, এর আগে গায়ের বাচ্চা বুড়ো যারাই বুড়ার কবলে পড়েছে, কেউ তার হাত থেকে রক্ষা পায়নি গো দাদা। বুড়ার হাত থেকে রেহাই পাওয়ার একটাই উপায় আছে জানো, জঙ্গলের দক্ষিণ দিকে বুড়ার সমাধি ফলক রয়েছে। শুনেছি কোনো পরিণত বয়সী, যে কিনা সাহসী, সেবাপরায়ণ, পবিত্র, এমন কোনো ব্যক্তির রক্ত দিয়ে যদি ওই সমাধি স্থানটা ধুইয়ে দেওয়া যায়, তাহলে নাকি চিরতরে বুড়া ঘুমে ঢলে পড়বে। সবকিছুই কেমন যেন রহস্যময় লাগছে। অধৈর্য হয়ে সৌপ্তিক বলল, তোমরা কখনো নিজের চোখে এসব দেখেছ? আমার তো এগুলো শিশু ভোলানো গল্প ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। গোলাপী আঁতকে উঠল, বলল, এসব কথা উচ্চারণ করো না দাদা।
একসময় শিকারের লোভে বুড়া গ্রামের ভিতরে চলে আসতো। অনেককাল আগে এই গায়ের বুড়ো বেটারা এক ইহুদি পাদ্রির শরণাপন্ন হয়, আর সেই পাদ্রি ওই 3 কোনা জমিটা মন্ত্র দিয়ে বেঁধে রেখে গিয়েছিলেন। ওই জমির ভিতর বড় বড় গাছের গায়ে এখনো সেই মন্ত্রগুলো আঁকা রয়েছে। সেই স্থান পেরিয়ে বুড়া লোকালয়ে আসতে পারে না। তবে শুনেছি হায়নার বেশে গায়ের পথে পথে সে নাকি ঘুরে বেড়ায়। তবে আমি তাকে দেখিনি কখনো। দূর থেকে মাদলের শব্দ ভেসে আসছে। আঁচলের খুঁট দিয়ে চোখ মুছতে মুছতে গোলাপি বলল, দাদা, আগামীকাল করম পরব। গ্রামের সকলে পুজোর আনন্দে মেতে আছে। আজ থাক এসব কথা। খুশির দিনে অতিথির মনে ব্যথা বাড়লে ইগুরনাথ অসন্তুষ্ট হবেন যে। সৌপ্তিক কিছু একটা বলতে যাচ্ছিল। গোলাপি তাকে কথা বলার সুযোগ না দিয়েই বলল, এসো দাদা, উত্তরের ঘরটায় তোমার থাকার ব্যবস্থা হয়েছে। অনেকটা পথ এলে, আর অনেক রাতও হয়েছে। চলো দাদা, হাত মুখ ধুয়ে 2-4টে ভাত মুখে দেবে। কাল না হয় নদীর ধার থেকে একবার ঘুরে এসো। এসো দাদা, এসো। আর কথা না বাড়িয়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দিল সৌপ্তিক। পথের ধকলে শরীরটা অবসন্ন লাগছে, চোখে ঘুম ছেয়ে আসছে। একটা প্রচন্ড শীষের মতো শব্দে আচমকা ঘুম ভেঙে গেল সৌপ্তিকের। ধর্মর করে বিছানার উপর উঠে বসল সে। তার চোখ চলে গেল ঘরের বাইরে। জানালা দিয়ে পার্বতীর ঘরের একটা দেওয়াল দেখা যাচ্ছে। পিদিমের একটা ক্ষীণ আলোর রেখা এসে পড়েছে উঠোনে। সৌপ্তিকের মনটা কেমন যেন উসখুস করে উঠল। বিছানা ছেড়ে বারান্দায় এসে বসল সৌপ্তিক। এমন সময় হঠাৎ ওর মনে হলো মাঝের উঠোনে একটা জান্তব আকৃতির ছায়ামূর্তি যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। বুকের ভেতরটা ধড়াস করে উঠল সৌপ্তিকের। এই অঞ্চলে বন্য পশুর বসবাস আছে ঠিকই, কিন্তু এমন লোকালয়ে তারা সহজে আসে না। অন্ধকারে যতটা ঠাহর করা গেল, জন্তুটার অবয়ব খানিকটা শেয়াল অথবা হায়নার মতন। সৌপ্তিক স্থির দৃষ্টিতে দেখল ধীরে ধীরে পশুর ছায়াটা পার্বতীর ঘরের দিকে এগিয়ে চলেছে। 7-5 না ভেবে বারান্দা থেকে এক লাফে সৌপ্তিক নেমে এলো উঠোনে। আবছা আলোয় ঠাহর করতে দেরি হলো না, ওটা সত্যিই একটা হায়নার ছায়ামূর্তি। পশুটার ছায়াটা যেন আলোর গতিতে পার্বতীর ঘরের ভেতর গিয়ে ঢুকল। তার পিছু পিছু সৌপ্তিকও ঘরে প্রবেশ করল। কিন্তু কোথায় হায়না, কোথায় কি? কোথাও তো কিছু নেই। ঘরের ভেতর পার্বতী আর ওর মা অঘরে ঘুমোচ্ছে। তবে কি ও ভুল দেখল? তা কি করে হতে পারে? নিজের আচরণে খানিক লজ্জা পেয়েই সে ঘর থেকে বেরিয়ে এলো। দাদা, এত রাতে তুমি ঘরের বাইরে বেরিয়েছো কেন গো? সুখেনের কণ্ঠস্বরে চমকে উঠল সৌপ্তিক। নিজেকে খানিক সামলে নিয়ে সে উত্তর দিল, সুখেন, তোমাদের এদিকে জন্তু জানোয়ারের উপদ্রব আছে? রাতে কি খাবারের সন্ধানে তারা এদিকটা আসে? অবাক চোখে সৌপ্তিকের দিকে চেয়ে সুখেন বলল, না দাদা, আমাদের এই গ্রাম তো জঙ্গল থেকে অনেকটা দূরে। লোকালয়ে 2-1টা শিয়াল কুকুর ছাড়া আর তো কোনো জন্তু চোখে পড়ে না গো। কিন্তু হঠাৎ এই কথা জিজ্ঞেস করছো যে? চিন্তান্বিত কণ্ঠে সৌপ্তিক উত্তর দিল, এক্ষুনি একটা বড় লণ্ঠন নিয়ে এসো। আমি যদি উন্মাদ না হয়ে থাকি তবে আমি স্পষ্ট দেখেছি উঠোনে একটা হায়না ঘোরাঘুরি করছিল। ওটা পার্বতীর ঘরে কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে। দেরি করলে মহাবিপদ হবে। কথাটা শোনা মাত্রই সুখেন সৌপ্তিকের একটা হাত শক্ত করে চেপে ধরল। কম্পিত কণ্ঠে সে বলল, দাদা, তুমি কি বলছো গো? দাদা, কি বলছো গো? তুমি সত্যি হায়না দেখেছো? ওটা হায়না নয় গো দাদা, ও বুড়া বুড়া কামারদের রাজা
ছদ্মবেশী বুড়া পার্বতীর পিছু ছাড়ছে না গো। রক্তের গন্ধ পেয়েছে সে, রক্তের গন্ধ। সৌপ্তিকের এবার ভীষণ অস্বস্তি হলো। বাঘমন্ডিতে পা রাখার পর থেকেই সে বুড়ার কাহিনী শুনে আসছে। এবার সেগুলো তলিয়ে দেখার দরকার। ঘরের দাওয়ায় বসে সুখেনকে পাশে বসতে বলল সৌপ্তিক। গরমের সময় হলেও বাইরে আরামদায়ক বাতাস বইছে। শুক্লা দশমীর আবছা চাঁদের আলোয় মাথার উপর তারায় ভরা আকাশটা ঝলমল করছে। সৌপ্তিক জিজ্ঞেস করল, বুড়ার বিষয়টা আমাকে খুলে বলো সুখেন, আমার সবটা জানা দরকার। সুখেন পার্বতীর ঘরের দিকে এক দৃষ্টে চেয়ে আছে। অন্ধকারে ওর মুখের ভাব বোঝা না গেলেও ঘন ঘন নিঃশ্বাসের ক্ষীণ শব্দ শুনতে পাচ্ছে সৌপ্তিক। সুখেন বলতে শুরু করল, বাবার মুখে শোনা, জার্মান সৈনিকদের নৃশংস অত্যাচারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিছু ইহুদি নিজেদের দেশ ছেড়ে এদেশে পালিয়ে এসেছিল। তারা কিভাবে এইখানে এসে পৌঁছেছিল সেটা আমরা কেউ জানি না। মাঠাবুড়ো পাহাড়ের একটা কোণে কিছুটা জমিতে চাল ছাইয়ে কুটির তৈরি করে তারা বসবাস করত। স্থানীয় লোকের কাছে ওটাই ইহুদিদের গ্রাম নামে পরিচিত ছিল। ওরা পেশায় ছিল কামার। দিনরাত পরিশ্রম করে লোহা পিটিয়ে নতুন আকৃতির নানা জিনিস ওরা তৈরি করত। ওই গ্রামের সর্দার লোকটাই ছিল বুড়া। তবে শুনেছি সেই লোক নাকি ইহুদি ছিল না, কিন্তু কিভাবে ওই লোক এদের সাথে ভিড়েছিল সেটাও আমরা জানি না। এই সব কিছুই আমাদের শোনা কথা। ইথিওপিয়ান, ইরিথ্রিয়ান সব লোকধর্মে বুড়া নাকি দুষ্টু শক্তি, দুষ্টু চোখের শক্তি। তো সেই লোক জাদুবিদ্যায় অত্যন্ত পারদর্শী ছিল। ওর এলাকার মানুষও ভয় একেবারে তটস্থ হয়ে থাকত। ওই বুড়া মন্ত্র বলে মানুষ থেকে হায়নায় রূপান্তরিত হওয়ার বিশেষ ক্ষমতা অর্জন করেছিল। সৌপ্তিক একটু হালকা চালে বলল, এইসব গল্পের কোনো বাস্তব ভিত্তি নেই সুখেন। ভ্যাম্পায়ার বা ওয়ারওলফ ইউরোপীয় লোকগল্পে অসম্ভব জনপ্রিয়। তাদের সঙ্গে বুড়ার তেমন কোনো তফাৎ আমার চোখে পড়ছে না। দেশকাল ভেদে লোককথার কাল্পনিক চরিত্রগুলির শুধু নামে বদল ঘটে, আচরণ একই থেকে যায়। আর তুমি তো স্কুল শিক্ষক, এইসব গপ্পে বিশ্বাস করো তুমি? ছাত্রদের কি পড়াবে? হ্যাঁ? সুখেন বাঁকা হেসে বলল, বিশ্বাস অবিশ্বাস সব তো তোমার নিজস্ব ব্যাপার গো দাদা। তবে জমিতে থাকা বুড়ার সমাধি ফলক অনেকেই দেখেছে। জঙ্গলের ভেতর প্রাচীন মহুয়া শালের গায়ে নানান সংকেত আঁকা আছে। এখানে এখন আর কোনো ইহুদি মানুষ নেই ঠিকই, তবে সেই পরিত্যক্ত গ্রামটা কিন্তু রয়ে গেছে। এ গ্রামে হায়নার উপদ্রব নেই গো দাদা। তুমি ওই কামার রাজাকেই হায়নার রূপে আজকে দেখেছ। আমার ভাবতেও অবাক লাগে, 21 শতকে এসেও মানুষ অন্ধবিশ্বাস ত্যাগ করতে পারেনি। সৌপ্তিকের পরিহাসে কষ্ট পেলেও সুখেন মুখে কিছু প্রকাশ করল না। বাইরের বাতাসটা হঠাৎ কেমন যেন ভারী হয়ে উঠতে লাগলো। সৌপ্তিক উঠে দাঁড়িয়ে বলল, অনেক রাত হয়েছে, এখন ঘরে যাই, কাল কথা হবে। জাদুকরি হায়নার পিছু নিয়ে কোনো লাভ হবে বলে তো মনে হয় না, অন্তত তোমার কথা শুনে তো তাই মনে হচ্ছে। কাল সকালে পার্বতী মাকে ভালো করে পরীক্ষা করতে হবে, ওর কয়েকটা টেস্ট করানো দরকার। যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো ভাই। সুখেন ভগ্ন কণ্ঠে বলল, সন্তানটা 10 দিন ধরে একইভাবে বিছানায় পড়ে আছে গো দাদা। অসহায়ের মতো চুপ করে দাঁড়িয়ে সব দেখছি, কিছু করতে পারছি না, কিছুই করতে পারছি না। তোমার কষ্ট আমি অনুভব করতে পারি সুখেন। তুমি শান্ত হও, ঘরে ফিরে যাও, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চিকিৎসা বিজ্ঞান এখন অনেক উন্নত হয়েছে, পার্বতীর কিছু হবে না। দাদা গো, তাড়াতাড়ি আসো, পার্বতী কেমন ছটফট করছে। এই যাও, শুনছো দাদা? পার্বতীর ঘর থেকে ছুটে বেরিয়ে এলো গোলাপি। চিৎকার করে সে বলে উঠল, এই যে চলো, পার্বতী কেমন করছে গো, পার্বতীকে। সৌপ্তিক ছুটে গেল ঘরের দিকে। চোখ উল্টে গেছে পার্বতীর। সে হাত পা ছুটছে অনিয়ন্ত্রিতভাবে। শরীরটা যেন বিকেলের চেয়েও আরো অনেক বেশি ফ্যাকাশে দেখাচ্ছে। গোলাপি কোনো মতেই তাকে সামলাতে পারছে না। সৌপ্তিক
দ্রুত গ্লাস থেকে জল নিয়ে পার্বতীর চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলো। আর ঠিক তখনই একটা হায়নার অস্পষ্ট ছায়ামূর্তি বিছানার তলা থেকে বেরিয়ে চোখের পলকে মিলিয়ে গেল বাইরের অন্ধকারে। পার্বতীও হঠাৎ কেমন যেন স্থির হয়ে গেল। ওর মাথাটা ঢলে পড়ল বালিশের পাশে। সৌপ্তিক আর দেরি না করে অচেতন পার্বতীকে একটা ইনজেকশন দিল, আর তাতেই ধীরে ধীরে মেয়েটার নাড়ি স্পন্দন স্বাভাবিক হয়ে আসতে লাগলো। গোলাপি পাথর হয়ে বসে রইল তার মেয়ের মাথার কাছে। সুখেনের মুখে একটাও কথা নেই। পার্বতীর গায়ে ধুম জ্বর। মাথায় জলপট্টি দিতে দিতে সৌপ্তিকের মনে পড়ল অতীতের একটা দিনের কথা। সেদিন ছিল ভরা পূর্ণিমার রাত। জ্যোৎস্নার দুধ সাদা চাঁদের আলো ছড়িয়ে পড়েছিল বাঘমুন্ডির ধান ক্ষেত, পলাশ মহুয়ার পাতায়, লাল মাটির আঁচলে, শালবনের কোনায় কোনায়। পার্বতী হঠাৎ ছুটে এসেছিল সৌপ্তিকের কাছে। তারপর তার হাত ধরে বলেছিল, একটা সাদের গান করবি? আমার না লাজ করতে ইচ্ছে করছে। আমি লাচি? আমার বাপটা তো মুখোশ লাজ করে, ওসব আমি পারি না। আমি হাত ঘুরাইয়ে ঘুরাইয়ে লাজ করব। গান করবি? না বলতে পারেনি সৌপ্তিক। বড্ড মায়া জন্মে গেছে মেয়েটার প্রতি। ভরা চাঁদের আলোয় শামিয়ানার নিচে সে গান ধরেছিল। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো। গানের তালে তালে হাত ঘুরিয়ে নেচে চলেছিল পার্বতী। জ্যোৎস্না রাতে পরীরা পৃথিবীতে নেমে আসার গল্প কি কেবল রূপকথাতেই হয়? সৌপ্তিকের মনে হয়েছিল চোখের সামনে রচিত হয়েছে পরীদের জগৎ। জাদুকাঠি হাতে নিয়ে ছোট্ট একটা পরী পৃথিবীতে আসার উল্লাসে মেতে উঠেছে। সেদিন হারানো মুমুকে নতুন রূপে ফিরে পেয়েছিল সৌপ্তিকের পিতৃসম হৃদয়। নিজের কাছে শপথ করেছিল পার্বতীকে ও কিছুতেই হারিয়ে যেতে দেবে না। মাঠাবুরু পাহাড়ের নিচে সকাল থেকে করম পরবের মেলা বসেছে। মানুষের স্রোত তরতরিয়ে বয়ে চলেছে মেলার মাঠ জুড়ে। কাছের চুড়ি, চুলের ফিতে, গুড়ের হাড়ি, কাপড় চোপড়ে সেজে উঠেছে দোকানপাট। বসেছে নাগরদোলাও। পাহাড় পুজোর সময়ও এ মাঠে মেলা বসে। স্থানীয়দের কাছে মাঠাবুরু মুশকিল আসান বাবা। হাঁটতে হাঁটতে সৌপ্তিক পাহাড়ের একদম নিচে চলে এলো। এই জায়গাটা একেবারে নতুন ওর কাছে। এবড়ো খেবড়ো ঢালু পথ জুড়ে ছড়িয়ে আছে শুকনো গাছের পাতা। তাদের মর্মরধ্বনি পায়ের তলায় হারিয়ে যাচ্ছে। দূরের আবছা পাহাড়গুলো আকাশের মাথা ছুঁয়ে দাঁড়িয়ে আছে। কয়েকটা সারিবদ্ধ গাছ যেন একটা অলিখিত পরীক্ষা তৈরি করেছে। সমগ্র গ্রাম থেকে এই স্থানটা যেন একেবারে বিচ্ছিন্ন। জমিটার ভেতর কিছুটা এগোতেই সৌপ্তিকের চোখে পড়ল আগাছায় ভরা একটা পরিত্যক্ত সমাধি ফলক। এটার কথাই হয়তো সুখেন উল্লেখ করেছিল। বুকের ভেতর একটা চাপা কম্পন অনুভূত হলো সৌপ্তিকের। পরক্ষণেই ভাবল গল্প কথায় কান না দিয়ে জায়গাটা ভালো করে ঘুরে দেখাই দরকার। কর্মব্যস্ত জীবনে এমন শান্ত পরিবেশ পাওয়া দুর্লভ। ঝোপে ঝাড়ে মাকড়সার জাল, ধুলোর পরত। নিঝুম নিশ্চুপ জায়গাখানির প্রতি কেমন যেন একটা ভালো লাগা তৈরি হয়ে গেল ওর। কোলাহল মুখর পরিবেশের মাঝে অবহেলিত নির্জন দ্বীপের মতো এই এক টুকরো জায়গা। কারোর পদচিহ্নটুকু পর্যন্ত নেই। দিনের বেলায় একটা পাখির ডাক পর্যন্ত কানে আসছে না। কোথা থেকে যেন সোঁদা একটা গন্ধ ভেসে আসছে নাকে। না, ঠিক ঠিক ভেজা মাটি বা শ্যাওলার গন্ধ তো নয়। সৌপ্তিক নির্লিপ্তভাবে সামনের দিকে এগিয়ে চলল। ঠিক এমন সময় ওর চমক ভাঙল একটা চেনা গলার স্বরে। দাদা, ও দাদা, ওদিকে যেও না। সুখেন ডাকছে, তাড়াতাড়ি ফিরে এসো, ফিরে এসো। ওদিকে গেলে সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ শব্দটা কানে গেল সৌপ্তিকের। সে মনে করেছিল জায়গাটা ভালো করে একটু ঘুরে দেখবে।
এতবার বাঘমুন্ডি এসেও তো এই জায়গাটা পরিচয়ের আড়ালেই রয়ে গিয়েছিল। বিকেল গড়িয়ে সন্ধে নামছে, তাই ফিরে যাওয়াই সঙ্গত মনে করল সৌপ্তিক। বিস্ময় ও কৌতূহলের সঙ্গে সুখেনের কাছে এসে সে দৃঢ় কণ্ঠে জিজ্ঞেস করল, সর্বনাশ হবে কেন? সামান্য পরিত্যক্ত এক টুকরো জঙ্গলকে আমি ভয় পাই না সুখেন। অস্ফুট স্বরে সুখেন উত্তর দিল, দাদা, ও জমি তো সেই শয়তান বুড়ার মাঠ গো, যার কথা গতকাল তোমাকে বলেছিলাম। তুমি ফিরে চলো, কিছুক্ষণের মধ্যে সোনাকুপির মাঠে ছৌ নাচ শুরু হবে, দলবল নিয়ে আমি সেদিকেই যাচ্ছি। তুমি ফিরে চলো। মন চায় না, কিন্তু কি করব বলো? কতদিন আগে ওদের কথা দিয়েছি, বায়না হয়ে রয়েছে। তখন কি আর জানতাম যে আমার মেয়েটা। যাকে, তুমি চলো দেখি, চলো। সৌপ্তিক সুখেনকে অনুসরণ করল। সোনাকুপির মাঠে বহু লোকজন জড়ো হয়েছে। সুখেন সেজেছে মা দুর্গা। তার দলের অন্যান্য নৃত্যশিল্পীরা কেউ অসুর, কেউ কার্তিক, কেউ সিংহের পোশাকে। নাচের মুখোশ তৈরি হয় চড়িদা গ্রামে। কারিগররা তাদের নিপুণ হাতে কাগজ, আঠা, তুলি, রঙের ব্যবহারে এক একটি চরিত্র নির্মাণ করে। মুখোশ পরে ছৌ শিল্পীরা নাচের মাধ্যমে সেই চরিত্রগুলোকে জীবন্ত করে তোলে। বেজে উঠল সানাইয়ের সুর। মাদলের গোলে মুখরিত হতে লাগলো বাঘমন্ডির চতুর্পাশ। আলোকোজ্জ্বল পোশাকে একে একে আবির্ভূত হলো জমকালো সাজের নৃত্যশিল্পীরা। জমজমাট এক নৃত্য পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠান সাঙ্গ হলো। করতালিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। নাচ দেখে বাচ্চা থেকে বুড়ো সকলেই আনন্দে আত্মহারা। রাতে বিছানায় শুয়ে সৌপ্তিক ভাবতে লাগলো জায়গাটার কথা, সমাধি ফলকের কথা, বুড়ার কথা। পরিত্যক্ত জায়গাটায় কেমন যেন একটা নেশা আছে, অবিরাম হাতছানি দিয়ে ডাকছে যেন। শিশুকাল থেকেই যা কিছু নিষিদ্ধ তার প্রতি মানুষের প্রবল টান থাকে। যে কাজে বারণ করা হয় তাকে লঙ্ঘন না করা পর্যন্ত মানুষের মন শান্ত হয় না। সৌপ্তিকও মনে মনে ঠিক করল, আগামীকাল সন্ধে নামলে ও ওই বুড়া রাজার গ্রামে অবশ্যই একবার যাবে। অনেক ভোরে ঘুম ভাঙল সৌপ্তিকের। ওর ওষুধে পার্বতীর অবস্থার এতটুকুও উন্নতি হয়নি। গতকাল ওর রক্ত পরীক্ষা করতে পাঠানো হয়েছে। রিপোর্টগুলো না আসা পর্যন্ত সঠিক চিকিৎসা শুরুও করা যাবে না। গোলাপি চা হাতে নিয়ে ঘরে ঢুকল। হাতের কাপটা টেবিলের উপর রেখে সে বলল, গতকাল তুমি কামার রাজার মাঠে গিয়েছিলে দাদা? গোলাপি মেয়েটা ভারী যত্নশীল। বুদ্ধিমত্তার ছাপ ওর চোখে মুখে স্পষ্ট। রূঢ়তার লেশ মাত্র নেই ওর চরিত্রে। সৌপ্তিক চায়ের কাপটা হাতে তুলে নিয়ে বলল, হ্যাঁ বোন, জায়গাটা একবার নিজের চোখে দেখে আসতে চেয়েছিলাম। পুরনো একটা সমাধি ফলক আর কয়েকটা মন গড়া কথা শুনে ভীত হবার মানুষ আমি নই। গতকাল রাতে পার্বতীর ঘরে একটা জন্তুই ঢুকেছিল। তার সাথে বুড়ার কোনো সম্পর্ক নেই গোলাপি। আর কথা না বাড়িয়ে উঠে পড়ল সৌপ্তিক। পার্বতীর ঘরে এসে বসল সে। মেয়েটার জ্বর এখনো কমেনি। পার্বতীর ঘুম ভাঙতে সৌপ্তিক বলল, তুই তাড়াতাড়ি ভালো হয়ে নে মা, আমি তোকে মেলায় নিয়ে যাব। চুড়ি কিনে দেব, ফিতে কিনে দেব। পার্বতী ভীত কণ্ঠে বলল, আমি ওখানে যাব না বো। কেন যাবি না মা? আমার ওদিকটাই যেতে ভয় করে বো। মেলার মাঠটা পিরোলেই যে কামার রাজার বাড়ি। কোনো ভয় নেই তোর, আমি থাকতে ভয় কিসের? এসব মন গড়া কথা, বুঝলি মা? ওসবে বিশ্বাস করতে নেই, তাহলে শরীর বেশি খারাপ লাগে। দুপুর থেকে সৌপ্তিকের মনটা ছটফট করছে। ওই মাঠের সঙ্গে পার্বতীর শরীরের অবনতির যোগসূত্রটা জানা একান্ত প্রয়োজন। গোধূলির আলো গড়ালে চুপি সারে সৌপ্তিক বেরিয়ে পড়ল ঘর থেকে। সুখেনের বাড়ির পিছনের দরজাটা পেরোলে একটা পুকুর। পার্বতীর ঘর থেকে পুকুর ঘাটটা দেখা যায়।
চারপাশের গাছগাছালির ছায়া পুকুরের শ্যাওলা মাখা সবুজ জলে নানান অবয়ব এঁকেছে। এর ডান পাশ দিয়ে অসমতল প্রান্তর অতিক্রম করে বেশ খানিকক্ষণ হাঁটলে বিরাট শূন্য এক প্রান্তর চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় প্রকৃতি এখানে ভীষণ একা। আরো কয়েক মিনিট হাঁটলে মেলার মাঠ। তবে সেদিকে না গিয়ে সৌপ্তিক ইহুদি মাঠের দিকে এগিয়ে চলল। পিছনে পড়ে রইল মেলার বিপুল জনসমাগমের ধ্বনি। চোর কাঁটার পথ পেরিয়ে সেই মাঠে পা রাখতেই সৌপ্তিকের মনে হলো আকস্মিক একটা দমকা হাওয়া যেন বইতে আরম্ভ করেছে। আকাশের দিকে চেয়ে সৌপ্তিক বুঝতে পারল আকাশ তার নীলাভ বসন ছেড়ে পিঙ্গল মেঘের আলিঙ্গনে বন্দী হয়েছে। মনে মনে সে ভাবল, ঝড় আসছে বোধহয়। অথচ সকাল থেকে আকাশে মেঘের নামগন্ধ পর্যন্ত ছিল না। ক্ষণিকের ভেতর দিনের সমস্ত বাতি নিভে গিয়ে ঘোলাটে একটা আঁধার নেমে এলো মাঠের উপর। বাতাসের দাপট, বিদ্যুতের চমক আর বজ্রপাতের ভীষণ শব্দে বৃষ্টি নামল আকাশ ভেঙে। তড়িঘড়ি একটা মহুয়া গাছের তলায় কোনো রকমে আশ্রয় নিল সৌপ্তিক। এই মুহূর্তে ঘরে ফেরার কোনো উপায় নেই। আশপাশও একেবারেই জনমানব শূন্য। যতদূর চোখ যায় শুধু পাহাড় আর অগভীর জঙ্গল। মেঘ বৃষ্টির যুগলবন্দি চলল বেশ অনেকক্ষণ। ধীরে ধীরে বৃষ্টি শান্ত হলে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো সৌপ্তিক। করাল আঁধার রাত, দৃষ্টিতে শুধু কালো আর কালো। টর্চের আলো জ্বালিয়ে ইহুদি মাঠের এদিক ওদিক দেখতে লাগলো সে। আর ঠিক তখনই বহু দূরের একটা আলোক বিন্দুতে চোখ আটকে গেল ওর। সেটা লক্ষ্য করে আরো কিছুটা পথ এগোলে একটা কুটির চোখে পড়ল সৌপ্তিকের। আশ্চর্য, গতকাল দিনের বেলায় এটা তো চোখে পড়েনি। একবার সে মনে করলো বাড়ি ফিরে যাবে, কিন্তু সেই মুহূর্তেই তার কানে এলো লোহা পেটানোর ঠুংঠাং শব্দ। এত রাতে এখানে এমন শব্দ কোত্থেকে আসছে? সৌপ্তিকের মনে পড়ল সুখেনের কথা। ও বলেছিল বহু বছর আগে এখানে যারা বাস করত তারা সকলেই ছিল কামার। তবে এখন তো এখানে কেউ থাকে না। তাহলে এই অসময়ে? মনের ভেতর কেমন যেন একটা অজানা ভয় অনুভব করলো সৌপ্তিক। একবার ভাবলো গ্রামে ফিরে যাবে, কিন্তু শব্দটার উৎস আবিষ্কার না করা পর্যন্ত ঠিক যেন শান্তি হচ্ছে না ওর। কোনো এক অজানা মন্ত্র বলে আকৃষ্ট হয়ে সে এগোতে লাগলো সেই ছোট্ট কুটিরটার দিকে। নিজের উপর ক্রমশ কেমন যেন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে সে। ঝোপঝাড়ের কাঁটায় হাত পা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, কিন্তু সেদিকে সৌপ্তিকের কোনো ভ্রুক্ষেপ নেই। সে এগিয়ে চলেছে তো চলেছেই। পর্ণকুটিরের একেবারে সামনে এসে সম্মোহন ভাঙল সৌপ্তিকের। বৃষ্টিতে ভিজে সে রীতিমতো থরথর করে কাঁপছে। আশ্রয়ের আশায় দরজায় কড়া নাড়ার আগেই ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো এক দীর্ঘকায় পুরুষ। আর সাথে সাথেই ওর নাকে এলো একটা তীব্র অম্ল গন্ধ। কৃষ্ণাঙ্গ পুরুষটি প্রাপ্তবয়স্ক হলেও তার দৃঢ় চোয়াল আর মুখাবয়বে তাকে যুবক বলেই ভ্রম হয়। তার চোখগুলো যেন আগুনের চুল্লি। কুটিরের মুখে এসে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। মাথায় কুঞ্চিত কেশ রাশি, পরনে অদ্ভুত ধরনের পোশাক। অবিকল যেন আফ্রিকার ঐতিহ্যবাহী পোশাক দাসিনীর মতো কিছু একটা। এ জাতীয় কাপড় পূর্ব পশ্চিম আফ্রিকায়, ইথিওপিয়া, ঘানা এইসব অঞ্চলের মানুষ পরিধান করে। লোকটাই নীরবতা ভাঙল। স্পষ্ট বাংলায় সে বলল, ঝড় জলে বুঝি পথ হারিয়ে এসেছ? নয়তো এত রাতে তো কেউ এদিকে আসে না। লোকটার মেঘমন্দ্র গলার স্বর, কিন্তু তাতে কোথায় যেন একটা হিংস্রতা আছে। সৌপ্তিকের বুকের ভেতরের অস্বস্তিটা আরো বেড়েছে। নিজেকে খানিক গুছিয়ে নিয়ে সে উত্তর দিল,
ঠিক তা নয়, শুনেছি এই জায়গায় একসময় ইহুদিদের বাস ছিল, তাই দেখতে এসেছিলাম আর কি। হঠাৎ এই বৃষ্টিটা এসে সব পণ্ড করে দিল। আপনি কি এখানেই থাকেন? গতকাল তো এই কুটিরখানা দেখিনি। আমি গতকাল সকালে সৌপ্তিকের কথা শেষ হলো না। আকস্মিক অট্ট হাসিতে ফেটে পড়ল সেই দীর্ঘকায় লোকটা। এই হাসির অন্তরালে গোপন অভিসন্ধি থাকা অস্বাভাবিক নয়। সে বলল, পৃথিবী বৈচিত্র্যময়। কারো কাছে যেটা দিন, অপরের কাছে সেটাই রাত্রি। সবটাই আপেক্ষিক। এ জগতের বহু কিছু আলোর আড়ালে থাকে, অন্ধকারে আমাদের সামনে প্রকট হয়, যা সাধারণ মানুষের ভাবনার অতীত। আমি তোমাকে বরং গ্রামটা ঘুরিয়ে দেখাই। ভয় পাবে না তো আমার সাথে পথ চলতে? এই গ্রাম কিন্তু পরিত্যক্ত। সৌপ্তিক সাহস করে বলল, না, আমি ভয় পাবো কেন? আর ইতিমধ্যেই এই জায়গাটার প্রতি আমার একটা আগ্রহ তৈরি হয়েছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি বহুদিন ধরেই এখানে আছেন। স্থানটির ইতিহাস আপনি সঠিকভাবেই জানেন। দয়া করে আমায় বলুন। কয়েক মিনিটের পরিচয়ে সৌপ্তিক কেমন যেন নির্ভরশীল হয়ে পড়ছে এই অচেনা লোকটির প্রতি। সকালে এ জায়গার আগাছাগুলো প্রাচীনত্বের জীর্ণতায় বন্দী ছিল, অথচ অন্ধকার রাতে ওরাও কেমন যেন খোলস ছেড়ে বেরিয়ে পড়েছে। হাঁটতে হাঁটতে ওরা চলে এলো সেই সমাধি ক্ষেত্রের পাশে। লোকটি বলল, টর্চটা নিভিয়ে দাও, আলোর কোনো প্রয়োজন নেই। আজ তো শুক্লা একাদশী, সব জায়গায় তোমাদের কৃত্রিম আলো চলে না। দাও। কথাটা বলেই লোকটা বলপূর্বক টর্চটা হাত থেকে কেড়ে নিভিয়ে দিল। সৌপ্তিক দেখল আকাশের মেঘ সামান্য সরে গিয়েছে, আর তার ফাঁক দিয়েই এক ফালি চাঁদ আবছা রূপলি আলো বিছিয়ে দিয়েছে চারপাশে। একটা ফাঁকা জায়গার দিকে অঙ্গুলি নির্দেশ করে লোকটা বলল, এক সময় এই স্থানে একটা ছোট্ট সিনাগগ ছিল, ইহুদিদের উপাসনা গৃহ। তবে সময়ের স্রোতে সেগুলোর ধ্বংসাবশেষটুকুও ধুলোয় মিশে গেছে, শুধু পড়ে আছে ঊষর ভূমি। হাঁটতে হাঁটতে লোকটার কথাগুলো মন দিয়ে শুনছিল সৌপ্তিক। কোথাও সারি সারি গাছ, কোথাও পাদপহীন ভূমি, কোথাও নরম মাটির স্তূপ। সমাধিক্ষেত্রের কাছে এসে সেদিকে তাকিয়ে সৌপ্তিক প্রশ্ন করল, গতকাল এখানে যখন এসেছিলাম দেখেছিলাম সমাধি ফলকের ওপর স্টার অফ ডেভিডের চিহ্ন। এর কি বিশেষ কোনো অর্থ আছে? এই চিহ্নটা ইহুদিদের কাছে খুব পবিত্র। তারকার 6টা মুখ 6টা দিক নির্দেশ করে। বলা হয় ঈশ্বর বিপুল মহাবিশ্বের শাসক, এবং তিনি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উচ্চ ও নিম্ন এই 6 দিক থেকে আমাদের রক্ষা করেন। মাঝখানের এই হেক্সাগ্রামটা আধ্যাত্মিক মাত্রা প্রদান করে। পৃথিবীটা বড় বিচিত্র, কখন যে কার সঙ্গে এক লহমায় বন্ধুত্ব গড়ে ওঠে বোঝা কঠিন। মাথার ওপর মেঘের ফাঁকে শ্বেত শুভ্র চাঁদ, আর নিচে দুজন অপরিচিত মানুষের আলাপচারিতা। সাক্ষাৎটা হয়তো নিয়তি নির্ধারিত, ভয়ঙ্করের পূর্বে আবহ সৃষ্টির মতো। আবারও সেই তীব্র অম্ল গন্ধটা নাকে এলো সৌপ্তিকের। মধ্যপ্রদেশের একটা জঙ্গল সাফারির সময় এক গাইডের কাছ থেকে সৌপ্তিক শুনেছিল বুনো ঘ্রাণের কথা। বিষাক্ত ফুল, বিচিত্র পতঙ্গ, জীবজন্তুরা নানান ধরনের গন্ধ বহন করে। এমনকি বন্য পশুরা তাদের সঙ্গীদের আকর্ষণ করার জন্য শরীর থেকে এক জাতীয় গন্ধ নিঃসরণ করে, যার নাম ফেরোমন। সৌপ্তিক কৌতূহলবশত লোকটিকে প্রশ্ন করল, এমন জঙ্গলাকীর্ণ স্থানে একা থাকতে আপনার ভয় করে না? ভয় পাবো কেন? জাদুবিদ্যায় পৃথিবীর সব শক্তি আমার বশীভূত। সাধনা বলে আমি সেই সব ক্ষমতার অধিকারী। আমি অবিনশ্বর, আমি অমর।
কথা শেষ করেই আকাশ কাঁপিয়ে লোকটা হেসে উঠল। সমাধি ফলকের পাশেই একটা উঁচু পাথর, তার প্রতি ইঙ্গিত করে লোকটা সৌপ্তিককে সেখানে বসতে বলল। অম্লগন্ধটা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করেছে। উৎকট ঘ্রাণে শ্বাস যেন বন্ধ হয়ে আসতে লাগলো সৌপ্তিকের। ক্লোরোফর্মের গন্ধ নাকে গেলে যেমন হয়, ঠিক সেরকম ওর শরীর যেন ধীরে ধীরে অবশ হয়ে আসতে লাগলো। চোখ দুটো বুজে আসছে, কিন্তু কেন? এতক্ষণ তো এমনটা বোধ করেনি ও। তবে আজ্ঞাবহ ভৃত্যের মতো সে বসে পড়ল প্রস্তর খণ্ডের উপর। লোকটি সৌপ্তিকের মুখের কাছে নিজের মুখ নামিয়ে এনে বলল, এখানে একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। কথাগুলো শেষ করেই লোকটা গাঢ় অন্ধকারে মিলিয়ে গেল। হঠাৎ ডান পাশে নজর পড়তেই চমকে উঠল সৌপ্তিক। ঘোলাটে দৃষ্টিতে এসে দেখল হাতখানেক দূরেই আরো একটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে। কে এই লোকটা? আর অন্ধকারে এমন গা ঢাকা দিয়ে দাঁড়িয়েই বা আছে কেন? কিন্তু সুখেন ওর স্ত্রী সকলেই যে বলেছিল এই জায়গায় কেউ আসে না, গ্রামের সবাই এই বুড়া রাজার ডেরা থেকে দূরে থাকে। তবে এ কে? সৌপ্তিক ভালো করে বোঝার চেষ্টা করলো লোকটা কে, আর আচমকাই সেটা বুঝতে পেরে রীতিমতো আঁতকে উঠল ও। সুখেন! এত রাতে সে এখানে কি করছে? রাত বাড়ছে। সোনাকুপি মাঠের ছৌ নাচের মাদলের শব্দ ক্রমশ ক্ষীণ হয়ে আসতে লাগলো। চাঁদের আলো নিভে যাচ্ছে চোখের সামনে থেকে, যেন রাহু গ্রাস করছে তাকে। সৌপ্তিক ধীরে ধীরে গা এলিয়ে দিল পাথরের ওপর। আচ্ছন্ন হয়ে পড়ছে ও। ওর শরীর আর ওর বশে নেই। চোখের সামনে একবার ভেসে উঠল ছোট্ট পার্বতীর মুখখানা। সেদিন এরকম অবস্থা কি পার্বতীরও হয়েছিল? না, ঘুমিয়ে পড়লে চলবে না। সে কোনো রকমে তার চোখ দুটো খুলে রাখার চেষ্টা করল। মোহাচ্ছন্নতা সামান্য কাটিয়ে সৌপ্তিক দেখল সুখেন ধীরে ধীরে এগিয়ে আসছে ওরই দিকে। কিন্তু কি চায় ও? আর ওই লোকটাই বা কোথায়? সে তো এখনো ফিরল না। আর সুখেন কোনো কথা কেন বলছে না? এবার সৌপ্তিক খেয়াল করল সুখেনের হাতে একটা বড় ধারালো ছুরি। ছুরির ফলাটা চাঁদের নিভু আলোয় চকচক করছে। সৌপ্তিকের বিস্ময় কাটছে না কিছুতেই। সুখেনের মুখে এই কেমন অভিব্যক্তি! সুখেনের এই রূপ ওর কাছে একেবারেই অপরিচিত। কোথায় তার সেই গ্রাম্য সারল্য? কোথায় সেই ভ্রাতৃসুলভ হাসি? এগিয়ে এসে সৌপ্তিকের কাঁধে হাত রেখে সুখেন বলল, দাদা, তোমার রক্ত চাই গো। তুমি সাহসী, সেবা পরায়ণ, তুমি ডাক্তার, তুমি তো মানুষের সেবা করো। তোমার আত্মা পবিত্র, তাই তুমি আমার এক কথায় সেই কলকাতা থেকে ছুটে চলে এলে এই অজপাড়াগায়, শুধু পার্বতীকে বাঁচাবে বলে। তোমার দেহ থেকে বেরোনো রক্তে এই বুড়ার সমাধি ফলক একবার ধুয়ে দিতে পারলেই আমার পার্বতী মায়ের প্রাণটা বেঁচে যাবে গো। শয়তান কামার রাজা একেবারে চিরতরে ঘুমের দেশে চলে যাবে। সুখেন খানিক থামল, তারপর আবারও বলতে আরম্ভ করল, বুড়া এখন ওর জাদু কাঠি আনতে কুটিরে গেছে। সেখানে আগুন জেলে সে তোমার বলির ব্যবস্থা করে শীঘ্রই ফিরে আসবে। আমাদের হাতে আর বেশি সময় নেই গো দাদা। পার্বতী তো তোমার মেয়ের মতন গো। আমি তোমার কাছে তোমারই রক্ত চাইছি গো দাদা। আমাকে ভুল বুঝো না, আমাকে ক্ষমা করো। এক অসহায় বাপ আর কি বা করতে পারে বলো? আর তুমি তো পার্বতীকে বাঁচাতেই এসেছো, তাই না? বলো, পার্বতীকে বাঁচাতেই তো এসেছো। অসম্ভব কষ্ট হচ্ছে সৌপ্তিকের, যদিও হাত পা সঞ্চালনের কোনো শক্তি ওর মধ্যে আর অবশিষ্ট নেই। শরীরের চেয়েও মনের কষ্টে যেন দম বন্ধ হয়ে আসছে। এমন সময় কানে এলো একটা বিচিত্র শব্দ, একটা অচেনা ডাক।
কোনো একটা বন্য জন্তু যেন জঙ্গলের গাছগাছালি ভেঙে এগিয়ে আসছে এদিকেই। কোনো ক্ষুধার্ত পশু শিকারের লোভে ধেয়ে আসছে। কয়েক সেকেন্ডের অপেক্ষা, আর তারপরেই দেখা গেল সেই লোকটাকে। আলোর বেগে ধেয়ে এসে সে সমাধি ক্ষেত্রের ওপর উঠে দাঁড়ালো। সৌপ্তিক নিভে আসা চোখে দেখল লোকটার আকৃতি ক্রমশ ছোট হয়ে আসছে। সামনের হাত দুটো গুটিয়ে পরিণত হচ্ছে জ্যান্ত পায়ে। দেহ চর্ম ঢাকা পড়ছে বাদামি লোমে। ধীরে ধীরে সে পরিণত হচ্ছে এক বিরাট আকার হায়নাতে। হায়নার হাসি, কথাটা অনেকবার শুনেছে সৌপ্তিক, কিন্তু নিজের কানে এই প্রথমবার হায়নার হাসি শুনল সে। সে এক রক্ত জল করা ডাক। সৌপ্তিকের একেবারে পাশে এসে দাঁড়ালো হায়নাটা। অনেকদিন পর শিকার পাওয়ার আনন্দে সে আত্মহারা, কিন্তু সে তখনও সুখেনের উপস্থিতি খেয়াল করেনি। সুখেনও এমন দৃশ্যের জন্য প্রস্তুত ছিল না। প্রচন্ড ভয়ে প্রথমে স্থাণু হয়ে দাঁড়িয়ে পড়লেও তারপর আকস্মিক ভয়বশত সে একটা মস্ত ভুল করে ফেলল। সে হঠাৎ হুড়মুড় করে তার হাতের টর্চটা জ্বেলে ফেলল, আর তাতেই হায়নার দৃষ্টি সৌপ্তিকের দিক থেকে ঘুরে গেল সুখেনের দিকে। প্রচন্ড রাগে সে সৌপ্তিককে ছেড়ে সুখেনের দিকে এগোল। না, সুখেনের আর পালাবার পথ বা শক্তি কোনোটাই নেই। সুখেন কিছু করার আগেই নিমেষে সেই হায়না ঝাঁপিয়ে পড়ল ওর শরীরের উপর। টুটি টিপে ধরে তীক্ষ্ণ নখের আঁচড় বসাতে লাগলো সুখেনের শরীর জুড়ে। শিকারের নেশা বুড়াকে পেয়ে বসেছে। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো সুখেনের দেহ থেকে। এই নারকীয় ঘটনার একমাত্র সাক্ষী সৌপ্তিক, অথচ তার অবসন্ন দেহটা নীরব দর্শকের মতো পড়ে আছে পাথরের গায়ে। ও চেয়েও কিছু করতে পারছে না, বাঁচাতে পারছে না সুখেনকে। সুখেনের শরীর থেকে বয়ে আসা রক্ত ঝরে পড়তে লাগলো সেই সমাধি ক্ষেত্রের উপর। ভেসে যেতে লাগলো প্রস্তর ফলকের প্রতিটি কোণা। কিন্তু এর পরের ঘটনার জন্য সৌপ্তিক একেবারেই প্রস্তুত ছিল না। সে দেখল বুড়ার শরীরটা আবারও ক্রমশ হায়না থেকে মানুষে পরিণত হচ্ছে, কিন্তু কোনো এক তীব্র যন্ত্রণায় যেন ছটফট করছে কামার রাজা বুড়া। সুখেনের রক্তে ভেসে যাওয়া সমাধি ফলকের মুখটা ধীরে ধীরে খুলে যাচ্ছে, আর তারই ভেতর প্রবেশ করছে বুড়ার শরীরখানা। ধীরে ধীরে বুড়ার দেহ মিশে গেল সমাধি ক্ষেত্রের মাটির তলায়, আর পাশেই পড়ে আছে সুখেনের প্রাণহীন রক্তশূন্য দেহটা। সৌপ্তিক আর সহ্য করতে পারল না, সে সম্পূর্ণ জ্ঞান হারালো। সারা রাত ঘরে না ফেরায় সুখেনের স্ত্রী অস্থির হয়ে উঠল। সকাল হতেই গ্রামবাসীদের নিয়ে সে খোঁজ করতে লাগলো সুখেন আর সৌপ্তিকের। সারা গ্রাম খুঁজে সন্ধান না পেয়ে তারা ভয়ে ভয়ে ছুটে গেল ইহুদি গ্রামের দিকে, আর সেখানেই পাওয়া গেল সুখেনের মৃতদেহ। পাশে পড়ে আছে সৌপ্তিকের সংজ্ঞাহীন শরীর। সুখেনের সমস্ত শরীরে হিংস্র নখের আঁচড়। আরো কাছে গিয়ে মৃতদেহটা দেখে আঁতকে উঠল সকলে। রক্তশূন্য দেহটা বাতাসবিহীন বেলুনের মতো লুটিয়ে আছে ধুলোয়। রক্ত শোষক পিশাচ বুড়া পরিতৃপ্তি সহকারে যেন তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। চোখে মুখে জল দিয়ে সৌপ্তিকের জ্ঞান ফেরালো গ্রামবাসীরা। সে কোনো রকমে উঠে বসল। পাশে পড়ে থাকা সুখেনের মৃতদেহ দেখে গলা বুঝে এলো তার। কাঁদতে কাঁদতে সে বলল, বুড়ার হাত থেকে তুমি রক্ষা পেলে না সুখেন। আমি একাই কি সেবা পরায়ণ, সাহসী, পবিত্র?
তোমার ভেতরেও গুণগুলো ছিল ভাই, ছিল। আত্মবিশ্লেষণ করলে তুমিও বুঝতে সে কথা। তোমার পবিত্র রক্তের বিনিময়ে রক্ষা পেয়েছে সমগ্র গ্রামখানা। আমার রাজা তলিয়ে গেছে অতলে। এই আত্মাহুতি কোনো বীরের চেয়ে কম নয়। আমার কপালে মৃত্যু ছিল না সুখেন, তাই আমি মরলাম না। তোমার হাতে কোনো ভয়ঙ্কর পাপ কাজ হোক এ বোধ হয় স্বয়ং ঈশ্বর চাননি। এ যাত্রা বেঁচে গেছে ছোট্ট পার্বতী। তার জন্মদাতার রক্তে ধুয়ে গেছে কামার রাজার সমস্ত জাদু শক্তি। ওর সৌপ্তিক কাকা মাঝে মাঝে ছুটে আসে ওর কাছে। ওর কোনো অভাব সে রাখবে না, রক্তের সম্পর্ক থাক বা না থাক। পার্বতী যে ওর কন্যা সম, ওর প্রাণেরও অধিক। শেষ হলো আমাদের আজকের নিবেদন বুডা রাজার ডেরা। মূল কাহিনী, উৎসর্গ। গল্প রচনায় সুকন্যা দত্ত। গল্পের পরিচালনা, প্রোডাকশন ও সাউন্ড ডিজাইন আমি শীর্ষেন্দু ভৌমিক। সহ পরিচালনা এবং সহযোগিতায় স্বাগতা সাহা ভৌমিক। পোস্ট ডিজাইন ডিভাইন কমেডি। গল্পের কথক সুখেন এবং বুডার চরিত্রে আমি শীর্ষেন্দু, সৌপ্তিকের চরিত্রে প্রভাকর এবং গোলাপী ও পার্বতীর চরিত্রে স্বাগতা। আমাদের আজকের উদ্যোগে আমরা পাশে পেয়েছি হরতনের গোলাম অডিও স্টোরি চ্যানেল থেকে প্রভাকর কুণ্ডুকে। তাকে বিশেষ ধন্যবাদ জানাই এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। একই সাথে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই লেখিকা শ্রীমতী সুকন্যা দত্ত এবং শালিধান প্রকাশনীকে এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং যদি আজ আপনি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে ভেল অফ টেলস আবারও ফিরে আসবে তার পরবর্তী গল্প নিয়ে। ভালো থাকবেন।